আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? প্রত্যাশা করছি যে যেখানে আছেন, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকেই ভালো আছেন, আনন্দে আছেন। পাসওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা। পাসওয়ার্ড ইউর সিক্রেট অফ সাকসেস। যাই হোক, আজকে আমরা ইন্টারমিডিয়েটের বাংলা সাহিত্য বইয়ের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার নিয়ে আলোকপাত করতে চাই। এই কবিতাটা হচ্ছে আসলে বাংলা সাহিত্য বইয়ের ইন্টারমিডিয়েট লেভেলের সবচেয়ে বলা চলে কঠিন একটি কবিতা এবং রীতিমতো দুর্বোধ্য একটি কবিতা। তো এই সহজে হৃদয়ঙ্গম করার জন্য এবং হৃদয় দিয়ে অনুভব করার জন্য এই কবিতাটাকে আমি 3টি পর্যায়ে ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম পর্যায়ের একদমই প্রারম্ভিক ক্লাস। আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে। আচ্ছা, আমরা প্রথমে খেয়াল করব কবিতাটার নাম বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ কেন এই নামটা নির্বাচন করা হয়েছে এবং এই নামের মধ্যে আসলে প্রথিত আছে সবচাইতে মূল যে দুটি চরিত্র, সেটা হচ্ছে এই যে মেঘনাদ এবং এই যে বিভীষণ। হ্যাঁ, তো এই বিভীষণের প্রতি মেঘনাদ মানে হলো মেঘনাদ বিভীষণের প্রতি তার কোনো উপরোধ, তার কোনো অনুরোধ অথবা তার কোনো অনুনয় বিনয় বা হচ্ছে তার কোনো নিবেদন তিনি সংলাপ আকারে বলছেন অথবা তিনি কথা বলছেন, অর্থাৎ মেঘনাদ বিভীষণের প্রতি কিছু একটা বলছেন। এই ব্যাপারটাই আমরা আসলে বুঝি নামের জায়গা থেকে। তো এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আসলে কবিতাটা বলতে এটা এই বইটাতে একটি কবিতা, কিন্তু এই কবিতাটা মূলত হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্যের একটি অংশ। এই মেঘনাদ বধ মহাকাব্যটা কি ছিল? এই মেঘনাদ বধ মহাকাব্যটা ছিল মূলত রামায়ণের একটি কাব্যিক রূপ। রামায়ণের একটি কাব্যিক রূপ ছিল মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের 6ষ্ঠ সর্গ থেকে, যার নাম ছিল বধ বা বধ, এই 6ষ্ঠ সর্গ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা সংকলিত হয়েছে এবং এই মেঘনাদ বধ কাব্যটা মূলত লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। একটা মজার ব্যাপার হচ্ছে রামায়ণের মধ্যে আমরা এই কবিতাটা পড়তে গিয়ে আমরা যে দুটো রাজ্য বা দুটো বংশের যেই রাজা, যেমন অযোধ্যা রাজ্যের রাজা দশরথ এবং রক্ষপুর বা স্বর্ণলঙ্কা দ্বীপের রাজা হচ্ছে রাবণ, এই দুজন সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে এই রামায়ণ যদি আপনি পড়েন, সেই রামায়ণের মধ্যে মূলত মানে লক্ষ্মণ এবং রামকে মূলত সেখানে হিরো করে দেখানো হয়েছে। কিন্তু যখন মাইকেল মধুসূদন দত্ত বিভীষণ অর্থাৎ মেঘনাদ বধ কাব্য লিখেছেন, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এই মহাকাব্যের মধ্যে তিনি রাবণকে বা রক্ষপুর বা স্বর্ণলঙ্কা দ্বীপের রাজা রাবণকে বা রাবণের পরিবারকে মূলত নায়কের ভূমিকায় অবতীর্ণ করেছেন। তো যাই হোক, এখন এই কবিতাটা জানার আগে আমাদেরকে দুটি রাজ্য সম্পর্কে জানতে হবে। তো আমরা প্রথমে এই স্বর্ণলঙ্কা দ্বীপ বা রক্ষপুর সম্পর্কে জানি। স্বর্ণলঙ্কা রাজ্য, এই রাজ্যের রাজা হচ্ছেন রাবণ এবং এই রাজ্যের যারা শ্রেষ্ঠ সন্তান বা যারা বীর, তাদেরকে বলা হয় রক্ষ শ্রেষ্ঠ। আচ্ছা, এই রাবণের মায়ের নাম ছিল নিকষা সতী, এই যে নিকষা সতী, এবং রাবণের দুজন সন্তান বীরবাহু এবং মেঘনাদ। বীরবাহু যখন একটি যুদ্ধে নিহত হন, তখন বীরবাহুর পরবর্তী মেঘনাদকে এই স্বর্ণলঙ্কা দ্বীপের রাজ্যের সেনাপতি নিযুক্ত করা হয়। এরপরে এই রাবণের দুজন ভাই, একজন হচ্ছে বিভীষণ আর একজন হচ্ছে কুম্ভকর্ণ। এই নামগুলো আপনারা যখন কবিতা পড়তে যাবেন, প্রত্যেকটি নাম আপনাদের উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা লাইনে এই নামগুলোকে আপনারা পাবেন। এখন পরবর্তী রাজ্যটা হচ্ছে অযোধ্যা রাজ্য। এই অযোধ্যা রাজ্যের রাজা ছিলেন দশরথ। মূলত এই কবিতাটা পড়তে হলে দশরথ সম্পর্কে এবং রাম লক্ষণ অনেক বেশি প্রাসঙ্গিক, কিন্তু তার আগে কিছু ব্যাপার একটু জানতে হয়। সূর্য বংশ বা সূর্যীয় বংশের রাজা দিলীপ, দিলীপের পরে রঘু, দিলীপের সন্তান রঘু, রঘুর সন্তান অজ এবং অজয়ের সন্তান দশরথ। তো মজার ব্যাপার হচ্ছে আসলে এই অযোধ্যা রাজ্যের রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না, যদিও তার একটি কন্যা সন্তান ছিল, আর সেটার নাম হচ্ছে শান্তা। তো এই শান্তাকে তিনি তার পার্শ্ববর্তী বা তার মিত্র রাজা রোমপাদের কাছে পোষ্যপুত্রী হিসেবে দান করেন এবং সেই রোমপাদ আরেক রাজা বিবাহগুকের সন্তান বিশ্বসিংহের কাছে এই শান্তাকে বিয়ে দেন।
তো তার মানে হলো এই ঋষ্যসিংহ এবং দশরথ, মানে দুজন হচ্ছে জামাই শ্বশুর আর কি, কেমন? তো এই দশরথ মানে পুত্র সন্তান লাভের জন্য পুত্রষ্টি যজ্ঞ করেন। সেই পুত্রষ্টি যজ্ঞের পুরোহিত ছিলেন আবার তার এই যে শান্তার মানে স্বামী, অর্থাৎ দশরথের জামাতা ঋষ্যশৃঙ্গ। তো এই পুত্রষ্টি যজ্ঞ তিনি করেছেন কেন? কারণ হচ্ছে পুত্র সন্তান লাভের জন্য। এখন একটা পর্যায়ে তার 3 স্ত্রীকে, অর্থাৎ পুরোহিত তাকে কিছু প্রসাদ দেন যাতে তার 3 স্ত্রীকে খাওয়ানোর জন্য। তো তার 3 স্ত্রী, প্রথম হচ্ছে কৌশল্যা, দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী এবং তৃতীয় স্ত্রী হচ্ছে সৌমিত্রা। এই 3 জন স্ত্রীকে তিনি কি করছেন, ওই যে তার জামাতা যে পুরোহিত যে প্রসাদ তাকে দিয়েছেন, তিনি তার বড় স্ত্রী কৌশল্যাকে প্রসাদের একটি অংশ দিয়েছেন, দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীকে একটি অংশ দিয়েছেন এবং তৃতীয় স্ত্রী সৌমিত্রাকে মানে 2টি অংশ দিয়েছেন। এখন এই মানে বন্টনের কারণে আপনার কৌশল্যার ঘরে একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, নাম ছিল রাম, এবং কৈকেয়ীর ঘরে একটা সন্তান হয়েছিল, তার নাম ছিল ভরত, এবং সৌমিত্রার ঘরে 2টো যমজ সন্তান হয়েছে, পুত্র সন্তান, যার নাম ছিল, একজনের নাম ছিল লক্ষণ এবং আরেকজনের নাম ছিল শত্রুঘ্ন। আচ্ছা, তো একটা সময় দেখা গেল রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন, রাজ্য জয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। তো তিনি তার দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী তাকে সেবা শুশ্রূষা করে যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। তো তিনি পণ করেন বা হচ্ছে কৈকেয়ীকে তিনি বর দিবেন। বর মানে হচ্ছে আশীর্বাদ দিবেন। আশীর্বাদ বলতে আসলে মানে কৈকেয়ী মানে 2টো প্রস্তাব করবেন, সেই 2টো প্রস্তাব তিনি রাখবেন বলে ওয়াদা করেছেন। তো এখন এই কৈকেয়ী চেয়ে বসলেন কি, ভরত হবে অযোধ্যা রাজ্যের পরবর্তী রাজা এবং লক্ষণ এই রামকে 15 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে। এখন যেহেতু রাজা দশরথ প্রতিজ্ঞা করে ফেলেছেন, তিনি কথা রাখতে হবে, কিন্তু তারপরেও তিনি আসলে ভরতকে রাজা এটা জিনিসটা মানতে পারলেন না। তার কারণ হলো মানে তৎকালীন সময়ে যে রাজা বা রাজ্য, এই ধারণাগুলোর সাথে আসলে বংশ পরম্পরা খুব প্রচলিত ছিল। সুতরাং রাম যেহেতু বড় সন্তান দশরথের, সুতরাং রামই হবে পরবর্তী উত্তরাধিকার। কিন্তু একটা পর্যায়ে যেই কৈকেয়ীর অনুরোধ তাকে রাখতে হয়েছে, এই জন্য তিনি কি করেছেন, রামকে বনবাসে পাঠিয়েছেন। এবং রামের সাথে বনবাসে তার ছোট ভাই মানে অর্থাৎ সৌমিত্রার পুত্র, তার সৎ ভাই লক্ষণ, তিনিও রামের সাথে কোথায় গিয়েছেন, বনবাসে গিয়েছেন। এবং রামের স্ত্রী ছিল সীতা। তার মানে বনবাসে কে কে গেল, রাম, রামের স্ত্রী এবং তার সাথে তার ছোট ভাই লক্ষণ। আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে এটা ছিল, মনে করেন এটা হচ্ছে অযোধ্যা রাজ্য আর এটা হচ্ছে নদী। হ্যাঁ, অযোধ্যা রাজ্যের এটা হচ্ছে একটা নদী এবং এই নদীর পরে একটা বন, যেই বনটার নাম হচ্ছে পঞ্চবটী বন। সেই বনে কে গিয়েছে, রাম, লক্ষণ, সীতা বনবাসে গিয়েছে। আচ্ছা, এই বনে হঠাৎ করে যখন গেল, এই শূর্পনখা নামক একটি মেয়ের সাথে রামের সাথে দেখা হয় এবং দেখা হওয়ার সাথে সাথে শূর্পনখা কি করেছে, রামকে প্রেমের প্রস্তাব দেয়। রাম সেটা প্রত্যাখ্যান করেছে। তার কারণ কি, রামের স্ত্রী সীতা আছে। এখন এই শূর্পনখার সাথে আবার লক্ষণের দেখা হয়। এই শূর্পনখা কি করেছে, লক্ষণকেও প্রেমের প্রস্তাব দিয়েছে। এখন লক্ষণ যখন জানতে পারলো যে তার বড় ভাই রামকেও প্রেমের প্রস্তাব দিল, তাকেও দিল, লক্ষণ রাগ করে এই শূর্পনখার নাক কেটে দিল। এখন এই শূর্পনখাটাকে, এই শূর্পনখা হচ্ছে স্বর্ণলঙ্কা দ্বীপ বা রক্ষপুরের রাজা রাবণের ছোট বোন। চিন্তা করতে পারেন, মানে যেই রাজ্যের সাথেই বন, মানে রাজ্যের পাশেই বন, সেই বনের সেই রাজ্যের রাজা রাবণ, এবং তারা ছিল একদম, তাদের রাজ্যের ছিল একটি গৌরবময় ইতিহাস, মানে তারা ছিল খুবই শ্রেষ্ঠ বীর সন্তানদের মানে একটা জাতি, তারা কখনো কোনো যুদ্ধে হারেনি। তো এরকম একটা শক্তিশালী রাজার ছোট বোনের নাক কেটে দিয়েছে লক্ষণ। এই ব্যাপারটা যখন শূর্পনখা তার ভাই রাবণকে এসে বিচার দিল, রাবণ সেটা আসলে সহ্য করতে পারলো না এবং ছলে বলে কৌশলে রাবণ সেটার প্রতিশোধ নিতে রাক্ষস সেজে এসে এই পঞ্চবটী বনে এসে সীতাকে হরণ করে নিয়ে যায়। এই সীতাকে হরণ করে নিয়ে যাওয়া, এখান থেকেই মূলত এই যে অযোধ্যা রাজ্যের এই যে লক্ষণ এবং রাম, এই তাদের সাথে এবং এই যে এই মেঘনাদের সাথে যে যুদ্ধের আসলে মূল জায়গাটা। এই ক্লাসটা ছিল আসলে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একদমই প্রারম্ভিক ক্লাস। অর্থাৎ এটা যদি আপনি না দেখেন, ভালো করে না বুঝেন,
পরবর্তী ক্লাসগুলো আপনি কোনোভাবেই বুঝবেন না, আসলে বুঝলেও খুব কষ্ট হবে, যেহেতু কবিতাটা অনেক বেশি কঠিন, দুর্বোধ্য বলা চলে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাসওয়ার্ডের সাথে থাকবেন, এবং পাসওয়ার্ডের সকল কলা কৌশলী, সকল শিক্ষক এবং সম্পৃক্ত যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন, যেন আপনাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা এবং প্রয়াস আমরা চালাতে পারি ভালো কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ।